স্বাগত সবাইকে এনটিভি নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, দেশের শহরাঞ্চলে মানুষের চাপ দিন দিন বাড়ছে, অন্যদিকে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের আয়ের একটা বড় অংশই আসলে খরচ হয়ে যায় বাসা ভাড়ায়। সেক্ষেত্রে শহরে বা শহরের আশপাশের এলাকাগুলোতে প্লট বা ফ্ল্যাটের মালিক হওয়ার স্বপ্নটাও আসলে বেশিরভাগ মানুষের জন্য অধরা রয়ে যাচ্ছে, কারণ এক্ষেত্রে পর্যাপ্ত আর্থিক সহায়তা নেই এবং ঋণ পাওয়াটাও আসলে বেশ কষ্টকর। এমন নানা রকমের আসলে কারণে পরিকল্পিত আবাসনের পথে হাঁটতে পারছে না আসলে বাংলাদেশ। তো আজ আমরা আবাসন খাতের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় নিয়ে আলোচনা করব। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আছেন আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাস, আরও আছেন ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ BIGDর গবেষক মোহাম্মদ সিরাজুল ইসলাম। স্বাগত আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। আক্তার বিশ্বাস, আপনার কাছেই প্রথমে আসতে চাই। আমরা দেখছি যে গতকাল থেকে রিহ্যাব আবাসন মেলার প্রতি বছর যেটা আপনারা আয়োজন করেন সেটি শুরু হয়েছে। তো যেমনটা বলছিলাম, আসলে মানুষের তো আবাসনের চাহিদা অনেক, বা সেই জায়গাটায় এই ধরনের উদ্যোগগুলো আপনাদের কতটুকু কাজে আসবে, বা আপনারা রিয়েল এস্টেট সেক্টরে যারা ব্যবসা করেন এই আবাসন সংকট নিরসনে আসলে কতটুকু ভূমিকা রাখতে পারছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে রিহ্যাব ফেয়ার করে থাকে, বছরে দুটো ফেয়ার করে থাকে, একটা সামার ফেয়ার, একটা উইন্টার ফেয়ার। তো এইটা এই যেটা উইন্টার ফেয়ার যেটা হয়, যেটা এখন হচ্ছে আপনার 23 থেকে 27 তারিখ পর্যন্ত 5 দিন ব্যাপী এই মেলাটার আয়োজন করেছি আমরা। এই মেলাতে আমাদের সমাগম সবচেয়ে থেকে সাধারণের সমাগমটা সবচেয়ে বেশি ঘটে। তো এই মেলা থেকে আমাদের যে বিভিন্ন কোম্পানি আমাদের অংশগ্রহণ করে থাকি আমরা, এবং একই সাথে আমরা এখানে আমাদের লিঙ্কেস ইন্ডাস্ট্রি কিছু বিল্ডিং ম্যাটেরিয়ালস কোম্পানি আছেন, ওনারা আছেন, এবং অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান যারা এই সেক্টরে বিনিয়োগ করে থাকেন ক্রেতা সাধারণের অ্যাপার্টমেন্ট বা একটি প্লট কেনার জন্য, এনারাও আছেন। সব মিলিয়ে এখানে আজকে আমরা এবার 220টি স্টল আমরা এখানে আনতে পেরেছি। এবং এই আপনি জানেন যে দীর্ঘদিন দেশের স্থিতিশীলতা ছিল না, এখন কিছুটা ফিরে এসছে, যে কারণে আমাদের এই উদ্যোগটা নেওয়া। যেহেতু দীর্ঘদিন আমরা আমরা টাকা অবস্থায় ছিলাম, এখন কিন্তু আমাদের সেই কালো মেঘটা কাটতে শুরু করেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি এবারের মেলায় আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি, এবং গতকালকে উদ্বোধন হয়েছে, এবং গতকালকেও আমাদের বেশ ভালো বেচা বিক্রি হয়েছে। এবং যারা দর্শনার্থী আছেন তারা আমাদের প্রোডাক্টগুলো আমাদের একটা ছাদের নিচে অনেকগুলো কোম্পানির মাধ্যমে তারা যাচাই বাছাই করার সুযোগটি তারা সেখান থেকে পাচ্ছে। 27 তারিখ পর্যন্ত মনে হয় আপনাদের? আমাদের 27 তারিখ। মানে সেক্ষেত্রে আমার প্রশ্নটা ছিল যে এই যে আয়োজনটা আপনারা করছেন, মানে সেক্ষেত্রে যাদের চাহিদা আছে প্লট বা ফ্ল্যাট কেনার, সেটির বিক্রির জন্যই তো আসলে এই কোম্পানিগুলো এখানে এই এক ছাদের নিচে বা এক জায়গায়, আপনি বলছিলেন যে যারা অর্থ সহযোগিতা দিবে তারাও এখানে আছেন। মানে গ্রাহকদের আসলে কতটুকু সুবিধা হচ্ছে বা তাদের সাড়া কেমন পাচ্ছেন? অবশ্যই এই মেলাটাতেই তো আপনার এই সুযোগটা থাকে। আপনি দেখুন, পুরো বছর জুড়ে যখন আমরা মেলা করি না, তখন একজন ক্রেতা প্রথমেই যায় একটা কোম্পানিতে, যায় একটা অ্যাপার্টমেন্ট দেখে, ওখান থেকে একটা প্রজেক্ট ভিজিট করে, ওখান থেকে তারপরে একটা অর্থটা কিভাবে আসবে, আমার কাছে অল্প টাকা আছে, বাকি টাকা ব্যাংকের থেকে নিতে চাই, আবার ব্যাংকের থেকে নিতে গেলে ব্যাংকের প্রতিনিধির সঙ্গে কথা বলা, একটু দীর্ঘসূত্রতা এটা তৈরি হয় আর কি। আর মেলার প্রাঙ্গণে কিন্তু এটা হচ্ছে না। আপনি যে কোম্পানি থেকে দেখছেন ওখানেই আপনি তার সব কিছু আপনি দেখতে পারলেন, বসিয়ার থেকে সব কিছু আপনি ইনফরমেশনগুলো নিতে পারলেন। ওখান থেকে আপনি ভিজিট করতে চাইলে তাদের প্রতিনিধি তাদের আপনার অ্যাপার্টমেন্ট, তাদের প্রকল্পগুলো ভিজিট করাচ্ছে এবং সেগুলো দেখছে। পরবর্তীতে আপনি এসে ওইখানে ব্যাংকেও আপনি পাচ্ছেন, ওখানে অনেকগুলো ব্যাংক পাচ্ছেন। প্রতিটা ব্যাংক এখানে মেলাকে কেন্দ্র করে, কিন্তু শুধু ব্যাংক নয়, প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট ব্যবসায়ীরাও মূল্য ছাড় দিয়ে থাকেন, বিভিন্ন ধরনের উপহার দিয়ে থাকেন। অনুরূপভাবে ব্যাংকাররাও কিন্তু বিভিন্ন প্রণোদনা দিয়ে থাকেন, বিভিন্ন উৎসাহ থেকে তারা ডিসকাউন্ট দিয়ে থাকেন। এই যে একটা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা মিলন মেলা তৈরি হয় এবং সেতুবন্ধন তৈরি হয়, এটা তো একটা পজিটিভ। সুতরাং এই মেলাই একমাত্র উৎস আমি বলতে পারি, যেখান থেকে একটা ক্রেতা খুব অনায়াসে তার পরিপূর্ণ জিনিসটা এখান থেকে তথ্য সহ সংগ্রহ করে তার স্বপ্নের একটি বাসস্থান নিশ্চিত করতে পারে। জি, সিরাজুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই, পরিকল্পিত আবাসনের যে চ্যালেঞ্জগুলো আমরা বলছিলাম, বা মানে সে ধরনের মানে প্রপার পরিকল্পনা দেখছেন কিনা, বা আমরা আসলে পরিকল্পিত একটি আবাসনের ক্ষেত্রে আসলে কোন পর্যায়ে আছি আমরা আসলে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক এবং দর্শকদেরকে ধন্যবাদ।
তো এখানে আমি আপনার শুরুতেই যে ইন্ট্রোডাকশন দিয়েছেন সেখানে নগরায়ন এবং আবাসন দুইটা বিষয় আপনি উল্লেখ করেছেন। তো আমি দুই তিনটা বেসিক স্ট্যাটিস্টিক্স তথ্য দিয়ে শুরু করতেছে। বাংলাদেশে টোটাল 32% মানুষ শহরে বসবাস করে সর্বশেষ আদমশুমারির হিসাবে, এবং পার্টিকুলারলি ঢাকা শহরে যেভাবে আরবানাইজেশন হচ্ছে, নগরায়ন হচ্ছে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ নগরায়িত দেশ, এবং বাংলাদেশকে বলা হয় আরবান ভিলেজ, নগর গ্রাম, মানে এত বেশি সংখ্যক মানুষ অল্প ভূমিতে বসবাস করে। তো এইভাবে জনসংখ্যা বাড়তে থাকলে বাংলাদেশ ঢাকা 2030 সালের মধ্যে ষষ্ঠ জনসংখ্যার দিক থেকে গণবসতিপূর্ণ শহর হিসাবে উঠে আসবে। তো এরকম একটা ডেনসিটি অথবা জনগণের ঘনত্বকে ম্যানেজ করার জন্য যে ধরনের পরিকল্পনা দরকার, আপনি ঢাকা শহরে আপনি দেখবেন যেখানে যান সেখানে দেখা গেছে যে ঢাকা শহর গড়ে উঠেছে আসলে একটা অর্গানিক ওয়েতে, যে যেভাবে পারছে সে ডেভেলপ করছে। আপনি বিল্ডিং দেখবেন হাই রাইজ, কিন্তু সেখানে রাস্তা নেই, চলাচলের গাড়ি ঢোকার জায়গা নেই, অন্যান্য সেবা বিষয়গুলো নেই। কারণ আবাসনকে আমরা শুধু একটা সেপারেট অথবা আলাদা একটা বিষয় হিসেবে দেখলে হবে না, এটাকে সামগ্রিকভাবে দেখতে হবে। এটার সঙ্গে ট্রান্সপোর্টেশন যুক্ত, এটার সঙ্গে অন্যান্য ইউটিলিটিস যেটা আছে এটার সঙ্গে সব কিছু যুক্ত। সেখানে আসলে একটা কেন্দ্রীয় পরিকল্পনার বিষয় মুখ্য হয়ে দাঁড়ায় যদি শহরকে আমরা বাসযোগ্য রাখতে চাই। তো এখানে আবার আমাদের যারা ঢাকা শহরে বসবাস করে, তো সেখানে মানুষের বিভিন্ন ক্যাটাগরিজ আছে। আমি ব্রডলি 5টা ক্যাটাগরি আপনাকে বলতে পারি। উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং স্বল্প আয়ের মানুষ। আমাদের এখন আক্তার ভাইরা যেসব জনগোষ্ঠীকে কাভার করেন সেখানে ব্রডলি উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের কে ওনারা অ্যাড্রেস করতেছেন। সেই ক্ষেত্রে কিন্তু মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র তাদের আবাসনের ব্যবস্থা আসলে তেমন চোখে পড়ে না। ওয়ার্ল্ড ব্যাংকের একটা হিসেবে দেখা গেছে বাংলাদেশের নগরে যে পরিমাণ ঘাটতি আছে আবাসনের, সেখানে 85 লক্ষ নতুন ঘরবাড়ি বানাতে হবে সারা বাংলাদেশে আগামী 5 বছরে। তো সেই ক্ষেত্রে আবার অন্যদিকে দেখা যাচ্ছে সরকার মাত্র 7% আবাসনে যোগান দিচ্ছে। তার মানে বৃহৎ অংশ নির্ভর করে আমাদের বেসরকারি খাতের উপর, অথবা মানুষ নিজে যখন করবে। এখন আমার জায়গা কম, মানুষ বেশি, সেখানে নিজে করতে গেলে এটা আসলে কতটুকু আমার শহরকে বাসযোগ্য রাখবে সেখানে সামর্থ্যের বিষয় আছে, সেখানে দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনার বিষয় আছে। তো সেই ক্ষেত্রে আমাদের বেসরকারি খাতকে এগিয়ে আসা বেশি দরকার। তো বেসরকারি খাত থেকে আসতে হলে সেক্ষেত্রে তাদের সঙ্গে এবং তাদের যারা ক্রেতা, এবং যে আমরা এর আগে আমি যেটা বললাম 3টা গ্রুপ তাদের মার্কেটের আওতার অনেকটা বাইরে, তাদেরকে কিভাবে ইনক্লুড করবে, এটা তাদের একটা বড় চ্যালেঞ্জ। এখানে তাদের একটা ইনোভেটিভ আইডিয়াজ, ইনোভেটিভ প্রোডাক্ট, হাউজিং প্রোডাক্ট নিয়ে আসা। জি, আপনার কাছে আবার এই প্রসঙ্গটা একটু আক্তার বিশ্বাস, মানে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের জন্য আসলে আপনাদের পক্ষ থেকে করণীয় কিছু আছে কিনা, বা করছেন না কেন আসলে? দেখুন, ব্যবসায়ীরা দুটো কাজ করেন। একটা কাজ করেন হচ্ছে তার ব্যবসার মুনাফা কোথায় করলে, কাজটা করলে পরে সেখান থেকে মুনাফা অর্জিত হবে। আরেকটি জিনিস দেখেন কন্ট্রিবিউশন, ওনারা কি কন্ট্রিবিউশন করছেন। তো সেদিকটার দিকে লক্ষ্য রেখে ব্যবসায়ীরা, এখন মানুষ তো ঢাকামুখী, ভাইয়া যেটা বলছিলেন, মানুষ ঢাকামুখী, শহরমুখী। কারণ শহরে যেভাবে মানুষ বৃদ্ধি পাচ্ছে, উনি যেটা বললেন যে ঘাটতি আছে, ইউনিট 85,000 ইউনিট ঘাটতি আছে। আমাদের জরিপে ঢাকা সিটিতেই মোর দেন 50,000 ইউনিট ঘাটতি আছে শুধু ঢাকা সিটিতেই। কারণ আমরা সব ঢাকামুখী হয়ে গেছি। আপনি আজকে চিন্তা করেন, গুলশান, বনানী, ধানমন্ডি, এগুলো ছিল 1 ফ্যামিলি হাউস, এটা রাজুক দিয়েছিল। এখন সেটাকে 1 ফ্যামিলি হাউস আছে, সেটা এখন 20 ফ্যামিলি হাউস, সেটা এখন 15 ফ্যামিলি হাউস, 10 ফ্যামিলি হাউস। ইনফ্রাস্ট্রাকচার তো ডেভেলপ করেনি। আপনার সোয়ার সিস্টেমটা ডেভেলপ করেছে, কিন্তু সেটা তো সাফিসিয়েন্ট নয়। এই কারণে আপনি দেখেন ঢাকাতে পানি উঠে যায়, যানজটের সৃষ্টি হয়, মানুষ ইজি অ্যাক্সেস হতে পারে না, মানুষ বের হতে পারে না, মানুষ বের হলে অনেক গলিতে স্টাক হয়ে যায়, নিয়ম শৃঙ্খলার অভাব আছে। সবকিছু মিলাই এটা না, ঢাকাকে আপনাকে ডিসেন্ট্রালাইজ না করার কোনো
আর কোনো পথ খোলা না, নাই। আমার এটা আমরা প্রশ্নটা ছিল যে মানে একটু কম আয়ের মানুষের জন্য আসলে আবাসনের আমি সেখানেই ব্যবসায়িকভাবে করা যায় সেখানেই কিনা? যাচ্ছি। ডিসেন্ট্রালাইজ করলেই না আপনি কম কম জায়গাতে আপনি পৌঁছতে পারবেন, কম মানুষের কম কম আপনার ল্যান্ডের ভ্যালুটা কমে যাবে। আপনি যখনই ঢাকা সিটির বাইরে চলে যাবেন সেখানে আপনার ল্যান্ডের ভ্যালু কমে যাবে। ল্যান্ডের ভ্যালু কমে গেলে আমার প্রোডাকশন কস্টটা এমনি স্বাভাবিকভাবে কমে আসবে। তখন কিন্তু একটা ব্যবসায়ী তার বিজনেস থেকে ছাড় দিয়ে মিনিমাম মার্জিন রেখে সে কিন্তু এই কন্ট্রিবিউশনটা করতে পারে, যেটা কিন্তু ইতিপূর্বে আমরা অনেকগুলো করেছি। আমাদের এরকম অনেকগুলো দৃষ্টান্ত আছে যেগুলো ঢাকা শহরে দেখবেন যে আগে মিরপুর এখন উচ্চ মধ্যবিত্তের এলাকায় পরিণত হয়ে গেছে। আগে কিন্তু এমনটি ছিল না। আপনি দেখেন মোহাম্মদপুর প্রথম দিকে কি ছিল, প্রথম মধ্যবিত্তদের অবস্থান ছিল, মধ্যবিত্তদের ছিল। এখন মোহাম্মদপুর এখন আপনার উচ্চবিত্তর অবস্থানে পড়ে গেছে। এখন কাটাসুর, ওর ব্যাকে বসিলা, বাড্ডা, এই সমস্ত অঞ্চলগুলো এখন কিন্তু মধ্যবিত্তর মধ্যে চলে আসছে। কারণ এই মানুষগুলো কোত্থেকে আসছে? এই মানুষগুলো তার পিছন থেকে উঠে আসছে। তো এই যে উঠে আসার প্রবণতা, তার সবাই মানুষের জীবনে উচ্চ শিক্ষার জন্যই ঢাকা সিটিতে আসতে চায়, কর্মসংস্থানের জন্য ঢাকা সিটিতে আসতে চায়। তো এই জায়গা থেকে শিক্ষার জন্য আসতে চায়, এই চিকিৎসার জন্য আসতে চায়। এই যে এতগুলো ইস্যুজ, এটা তো আপনি ডিসেন্ট্রালাইজ করে এই সার্ভিসগুলোকে ওইখানে প্রোভাইড না করলে, আপনি শুধু এই আপনার এটা দামি, আপনার অ্যাপার্টমেন্টের দামি চিন্তা করে আপনি এটাতে আপনি বাজারে গেলেও আপনি দেখেন যে তরি তরকারি কিনতে গেলেও কিন্তু আপনার দাম বেড়ে যায়, বিকজ অফ দ্য সিটিতে ঢুকতেই আপনার যত সমস্যা। এটাকে অ্যাড্রেস করতে হবে। আপনি বলছিলেন তো এই যে চ্যালেঞ্জগুলোর কথা বলছিলেন, বা সামনে আরো অনেক চাহিদা অনুযায়ী আবাসনের ব্যবস্থাও নেই, আবার পরিকল্পনার অনেক ঘাটতির কথা, মানে সেক্ষেত্রে আসলে করণীয় কি? বা আর আপনি আরেকটা জিনিস বলছেন যে রাজুক তো আছে, মানে তারাও তো প্ল্যান অনুমোদন দেয়, তারপরেই না এই বাড়িগুলো হচ্ছে ঢাকা শহরের মধ্যে। তো মানে সেটা কি পরিকল্পিতভাবে হচ্ছে না? আমি রাজুকের পয়েন্ট থেকে স্টার্ট করি। রাজুক একই সঙ্গে দুইটা কাজ করে, একটা রেগুলেটর হিসাবে নিয়ন্ত্রণ করে, ওভারসি করে, এবং এট দ্য সেম টাইম ডেভেলপও করে। তো আসলে একটা সচল বাজার অর্থনীতির দেশে সরকারের তিনটা কাজ থাকে, একটা রেগুলেটিং, একটা ফাইন্যান্সিং, আর একটা হলো তার নিজে সে উৎপাদন করবে। তো একই প্রতিষ্ঠান যদি নিজে উৎপাদন করে, নিজে নিয়ন্ত্রণ করে, তাহলে এখানে আমরা স্বার্থের দ্বন্দ্ব, যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই জিনিসটা মারাত্মক লঙ্ঘিত হয়। যেমন রাজুক যখন নিজেই ডেভেলপ করতেছে, তখন তার সুবিধার্থে হয়তো সে রেগুলেশন কিছুটা হলেও ভায়োলেট করতে পারে প্রয়োজনে, যেটা প্রাইভেট সেক্টর অনেক ক্ষেত্রে করতে চায়। কিন্তু সে যখন নিজেই এটাকে লঙ্ঘন করে, তখন প্রাইভেট সেক্টরের জন্য একটা খারাপ এক্সাম্পল হয়ে যায় যে তুমি নিজে করেছো। অথবা রাজুক নিজে করে থাকলে তার নৈতিক সাহস থাকে না অন্যকে রেগুলেট করে। তো এই জন্য রাজুকের সরকার যদি আবাসন তৈরি করতে হয়, অন্য সংস্থা করবে, কিন্তু রাজুককে একই সঙ্গে একই প্রতিষ্ঠানকে দুটো কাজ যদি ন্যস্ত করা হয়, এখানে সেপারেশন অফ পাওয়ার, অথরিটি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ফান্ডামেন্টাল জিনিস যে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, এই জিনিসগুলো মারাত্মক ভায়োলেট হয়। রাজুককে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, অন্য প্রতিষ্ঠান করতে পারে। এখন লোয়ার ইনকামের দিক থেকে, এখন আমরা যেটা আক্তার ভাই বলছেন, বাংলাদেশকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, কে ঢাকা আসবে, কে ঢাকা থেকে যাবে, স্বাধীন দেশ, স্বাধীন নগর। তো সেই ক্ষেত্রে সব মানুষকে ঢাকাতে বসবাসের ব্যবস্থা করে দেওয়া যেমন প্রত্যাশিত না, আবার ঢাকাতে যারা থাকা প্রয়োজন, তাদের জন্য তো একটা অ্যাফোর্ডেবল, সাধ্যের মধ্যে একটা বাসস্থানের ব্যবস্থা করা দরকার। আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক দিয়ে বলবো যে যেখানে নর্মালি একদম ভেরি কনজারভেটিভ ওয়েতে যদি আমরা চিন্তা করি, একজন মানুষের 200 থেকে 400 স্কোয়ার ফিটের আবাসিক স্পেস লাগে, কিন্তু সেখানে ঢাকা শহরে অন এভারেজ 140-এর নিচে আছে। সেটা দিল্লিতে আছে প্রায় 941, মুম্বাইতে আছে এটা 400 স্কোয়ার ফিট। তো সে তুলনায় কিন্তু আমরা অল্প জায়গায় গাঁজাগাজি করি অনেক বেশি সংখ্যক মানুষ বাস করতেছি। এবং নিম্ন আয়ের এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, তার এই যে হাউজিং, এদের বেশিরভাগ অংশ, 3/4 মানুষ রেন্টিং হাউসে বসবাস করে, ভাড়া বাসায় বসবাস। এই সংকটগুলোর সমাধান কিভাবে আসবে? এই সংকটগুলো সমাধান হতে হলে সব স্টেক হোল্ডার সঙ্গে একটা আলাপ করা দরকার। রাজুককে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের পয়েন্ট থেকে বেরিয়ে আসা দরকার। একটা পরিকল্পনা, প্রাইভেট সেক্টরকেও তার আস্থার প্রমাণ দিতে হবে। কারণ আমি হাউজিং যখন কোনো একটা ফ্ল্যাট কিনবো, এটা কিন্তু আমার হিউজ ইনভেস্টমেন্ট।
সেখানে আমি প্রতারিত হব না, তার সঙ্গে যে আমার ট্রাস্ট বিল্ডিং সেটা ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো যে আমাদের ফাইন্যান্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধরুন আল্লাহ না করুক যদি ঢাকা শহর কোনো কারণে কোনো একটা শহর ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়, প্রথম যে ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট দরকার, প্রাতিষ্ঠানিক আয়োজন দরকার, সেটা হলো আর্থিক প্রতিষ্ঠান তৈরি করা। কেন আর্থিক প্রতিষ্ঠানে টাকা দিয়ে আপনার জিনিসটাকে রিবিল্ড, নতুন করে গড়ে তোলার ব্যবস্থা করবে। এখানে আমরা আমাদের গবেষণায়, বিএজিডি গবেষণায় আমরা দেখেছি যে ঢাকা শহরের মানুষ যারা বসবাস করে তাদের মাত্র 6% মানুষের যে সঞ্চয় আছে, সে তার ডাউন পেমেন্ট 30% ব্যবস্থা করতে তার 6 থেকে 8 বছর লাগবে। তো সেই ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরকে এখানে একটা বড় রোল প্লে করার সুযোগ আছে। এবং বাংলাদেশে যেহেতু ব্যাংক্রাপসি হয়, মানে দেউলিয়া, টাকা না দিয়ে চলে যায়, কিন্তু হাউজিংয়ে রিস্ক আসলে কম, কারণ হাউজিং তো মর্টগেজ হিসাবে থাকে, হাউজিং নিয়ে তো কেউ আর পালিয়ে যেতে পারবে না। সেখানে ব্যাংকিং এর একটা ব্যবস্থা আছে, একটা সামগ্রিক ইন্টিগ্রেটেড। মানে এই জায়গাটায় কোনো রিসেন্ট ইয়ারগুলোতে কোনো উন্নতি হয়েছে কিনা আসলে? অবশ্যই একটা উন্নতি অর্থের হয়েছে। সংস্থান পাওয়া বা সহযোগিতা, তার ইনকামের একটা অংশ থেকে সে সঞ্চয় করলো বা বাকিটা একটা ব্যাংক থেকে আর্থিক প্রতিষ্ঠান, এটা কিছু স্কিম আছে আমরা জানি, বাট সেক্ষেত্রে আমরা গ্রাহকদের কাছ থেকে যেটা শুনি সবসময় ইন্টারেস্ট রেট বা ওভারঅল প্রাপ্যতাটাও অনেক কঠিন হয় তাদের জন্য। মানে এই জায়গার কোনো উন্নতি হচ্ছে কিনা আসলে? আমি বলবো উন্নতি হয়েছে, কারণ দেখুন আজ থেকে মানুষ 15-20 বছর আগে যখন অ্যাপার্টমেন্ট কিনতো তখন কিন্তু কোনো ব্যাংক ফাইন্যান্স পাইতো না, কোনো ব্যাংক ছিল না যে তাকে মর্গেজ করে দিবে। উনি বলছেন নিরাপদ, আমরা তো বলি অধিক নিরাপদ। মানুষ তো আপনার ওই বাসাটা মর্গেজ রেখেছেন, ও পালাবে কোথায়? ওর তো পালানোর জায়গা নেই, ও তো সারাদিন কষ্ট করে যেখানেই কাজ করুক না কেন ওনাকে রাত্রে ওনার নিরেই ফিরতে হয়। সুতরাং ওই নিটটা আবার বন্ধক থাকছে ব্যাংকে, এর থেকে নিরাপদ বিনিয়োগ ব্যাংকের জন্য আর কিছুই নাই। হ্যাঁ, এখন আমার ক্রেতার জায়গায় দেখতে হবে যিনি এটা কিনেছেন উনার জন্য কতটুকু সহায়ক হচ্ছেন। দিনে দিনে যে রেট লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এতে করে উনার জন্য চাপটা কতখানি হচ্ছে, এই জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। তো সেটাই করার জন্য ব্যাংক যারা ঋণ দিচ্ছেন এগুলো যদি সিঙ্গেল ডিজিটে না আসে তাহলে একটা ক্রেতার জন্য খুবই কষ্ট। যেটা আমরা বলে থাকি ভাড়ার টাকায় নিজের বাড়ি, মানুষ কিন্তু ভাড়ার টাকায় নিজের বাড়ি গড়ে, এটা কিন্তু সারা পৃথিবীতেই আছে, পুরো পৃথিবী জুড়েই এটা সিস্টেম আছে। সেটা কীরকম? মাত্র 10-20% দেয়, বাকিটা ব্যাংক ফাইন্যান্স করে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশেও এটা চালু 25 বছর 30 বছর ধরে সে স্কিম এটা আছে। পরিশোধ করে। এবং আপনি খুব ইন্টারেস্টিং, আপনি 20 বছর আপনি চালিয়েছেন, 20 বছর পরে আপনার সন্তান সেই বাড়িটা আবার রিফাইন্যান্সিং করছে, রিফাইন্যান্স করে আবার রিমডেলিং করছে, সেটা আবার আরও 20 বছর 30 বছর আবার নিতে পারছে। এই যে মানুষের যে চাওয়ার যে স্বাধীনতা এবং প্রাপ্তির যে সুযোগটা সেখানে আছে। তা আমাদের দেশ তো আসলে মাত্র স্টার্ট করেছে স্বাধীনতার পরবর্তীতে 80 দশকে এই হাউজিং সেক্টরের যাত্রা। এই অল্প সময়ের মধ্যে আমি বলবো যথেষ্ট উন্নতি হয়েছে। ভাইয়া যেটা বললেন যে রাজুক আমাদের অথরিটি, ইজ ট্রু, রাজুক আমাদের অথরিটি। এই রাজুক যদি আমাদেরকে মানে আমাদের নিয়ন্ত্রণ করবে, এটাই হচ্ছে রাজুকের প্রধান কাজ। রাজুক যদি আমাদের সাথে একে অপরের প্রতিযোগী হয়ে কাজ করে, মানে সেও বিজনেস করছে। আপনি দেখুন রাজুক নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপার্টমেন্ট বুঝিয়ে দেয় না, ন্যাশনাল হাউজিং অথরিটি ওনারাও নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপার্টমেন্ট বুঝিয়ে দেয় না। মোহাম্মদপুরের প্রজেক্ট আজকে 12 বছর হয়ে গেল, ওনারা বুঝিয়ে দিতে পারছেন না। আজকে যদি একটা ডেভেলপার ভাইয়া করতো, কোনো কোম্পানি করতো, তাহলে তার পিছনে রাজুক বলেন, গভর্নমেন্টের অন্য অন্য সংস্থা বলেন, আপনার সাংবাদিকবৃন্দ বলেন, সব কিছু ঝাঁপায় পড়ে এই রিয়েল এস্টেটটা খারাপ। আমরাও বলি খারাপ, কেননা একটা মানুষের প্রাপ্তিটা ডিল টু ডিল হওয়াটাই উচিত। আক্তার বিশ্বাস, আপনি যেমনটা বলছিলেন, আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তো অভিযোগও আছে সময় মতো ফ্ল্যাট প্লট বুঝিয়ে না দেয়া, দেখা যাচ্ছে যে জমি কিনে নেই অথচ ওই এলাকার প্লট বিক্রি করা তাদের শেষ, অনেক আছে। আমরা অনেক অভিযোগ আসে, গণমাধ্যমের কাছেও আসেন, দেশে প্রবাস থেকে টাকা ইনভেস্ট করেছেন, সে সময় মতো বুঝে পাচ্ছেন না। মানে এই জায়গাগুলোতে আসলে উন্নতি হচ্ছে না কেন? বা এই তারা অনেকে আপনাদের রিহাবের মেম্বারও, মানে এই জায়গাগুলোতে আসলে আমরা মানে একটা সুশাসন বা একটা আদর্শ জায়গা করতে পারছি না কেন? এই প্রবলেমটা শুরুর থেকে এসছে। আমি বলবো এটা অনেকটাই কম এখন। কারণটা কি? কারণ হচ্ছে আমরা রিহ্যাবে আমাদের একটা মেডিয়েশন সেল আছে।
আর রিয়েল এস্টেট একটা অধ্যাদেশ, একটা আইন আছে, আবার বিল্ডিং কোড অফ কন্ডাক্টও আছে, আবার দেখেন এখানে নির্মাণ বিধিমালাও আছে। তো অভিযোগগুলো যেটা আসে নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়া হচ্ছে না, আমরাও এটা পেয়ে থাকি। তো এইটা থেকে উত্তরণের জন্য আমরা রিহ্যাব মেম্বাররা আমরা ফিক্স করলাম যে এটা কিভাবে করা যায়। রিহ্যাব মেম্বাররা এর দাবির প্রেক্ষিতে রিহ্যাব বোর্ড অফ ডিরেক্টরস থেকে একটা সুন্দর একটি নিয়ম তৈরি করা হলো, যেটা হচ্ছে একটা বডি তৈরি করা হলো, যে কয়েকটা সদস্য মিলে সেখানে কি হবে, সেখানে যদি কারো প্রতারণা হয়ে থাকে, কেউ যদি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে, এছাড়াও যদি অন্য বিষয়েও যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকে, একটা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে বা একটা প্লট নেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে মেডিসিন সেলে যদি গিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন করেন, একটা দরখাস্ত দেন যে আমার সাথে এরকম হয়েছে। এই সেলটি কোথায় আপনাদের? এটা রিহ্যাব কার্যালয়? রিহ্যাব কার্যালয় নিজস্ব এটা খুলেছে। এটা ক্রেতাদের এবং ল্যান্ড ওনারদের এবং এই যারা এই রিয়েল এস্টেট সেক্টরের সাথে সম্পৃক্ত যদি কোনো ধরনের অভিযোগ আসলেই আমরা সেটা ব্যবস্থা নেই। এই যদি আমাদের সদস্য মেম্বাররা যদি এটা মানতে অস্বীকার করেন, তাহলে এখানে মেম্বারশিপ খারিজ করারও বিধান আছে। তো সুতরাং এটা একটা ভালো একটা উদ্যোগ আমরা রিহ্যাব গ্রহণ করেছি এবং এতে অনেক ফল পাচ্ছে। ইতিমধ্যে আমাদের অনেক ক্রেতা, অনেক ল্যান্ড ওনারদের আমরা এগুলো সব মেডিয়েশন করে আমরা এগুলো সলভ করেছি। সবচেয়ে বড় যে দিকটা মানুষ আসলে জানে না, এটার আরবিট্রেশন একটা ক্লজ আছে, সেটা হচ্ছে আপনি অ্যাপার্টমেন্ট কিনেন আর একটা প্লট কিনেন, যেটাই করেন না কেন, যদি ক্রেতা বিক্রেতার মধ্যে যদি কারোর মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয়, এটা রিহ্যাব থেকে এটা কিন্তু রিহ্যাবের দাবির প্রেক্ষিতে গভর্নমেন্টের সাথে নিগোশিয়েট করে গভর্নমেন্টকে দাবির মুখে গভর্নমেন্টের কাছ থেকে এটা করে নিয়েছে। সেটা হচ্ছে যদি কেউ সরাসরি কোথাও গিয়ে কমপ্লেন না করে একটা মেডিয়েশন সেল, একটা আরবিট্রেশন যেটা ক্লজ যেটা বলা হয়, আপনার পক্ষ থেকে একজন থাকবেন, আবার ডেভেলপারের পক্ষ থেকে একজন থাকবেন, দুজনে মিলে বসবেন, তাতেও নিষ্পত্তি না হলে রিহ্যাবের মাধ্যমে বসবেন, সেখানেও যদি নিষ্পত্তি না হয় তাহলে আপনি আইনের অন্য ব্যবস্থা নিতে পারবেন। দেখেন কতগুলো একটা স্তর আছে, এটা তো মানুষের জানার দরকার। এই যে এখানে সুফল পাওয়া যায়, এটা তো মানুষের জানার দরকার। তো এবার আমরা রিহ্যাব মেলাতে আমরা ওখানে সেক্রেটারিয়েট বসিয়েছি এবং আমাদের সেই কাস্টমার সেলটাও সেখানে বসানো আছে। তো আমরা আপনাদের মাধ্যমে এটাও প্রচার করতে চাই যে আমরা কিন্তু ক্রেতাদের ঠকানোর জন্য নয়, আমরা মানুষের বাসস্থান নিশ্চিত করার কল্পে কাজ করে যাচ্ছি। জি, সিরাজুল ইসলাম, এই মানুষের বাসস্থান নিশ্চিত করার যে বিষয়টি, একটা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশে একটা পরিবর্তিত প্রেক্ষাপট এখন, এই জায়গায় অন্তর্বর্তী সরকার এই জায়গাটায় কোনো উদ্যোগ নিতে পারে কিনা, বা সামগ্রিকভাবে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনাও তাদের হাত ধরে আসতে পারে কিনা, কি মনে করছেন, বা সেই পরিকল্পনাটা কেমন হওয়া উচিত? আপনি খুব ভালো পয়েন্ট এখানে উল্লেখ করেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী জুলাই আগস্টের পরবর্তী বাংলাদেশ এবং আগামী কয়েক দশকের বাংলাদেশকে আমরা যেভাবে দেখতে চাই, আসলে আবাসনটা কিন্তু মানুষের মৌলিক অধিকার। এটা ইউএন হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস এটা রেকগনাইজ করা, এবং বাংলাদেশের কনস্টিটিউশনও এটাকে রেকগনাইজ করে এবং প্রমিস করে, আশ্বস্ত করে যে তারা আবাসনের ব্যবস্থা করতে পারবে। এখন আবাসন আমি যেটা আগেই বললাম এবং ভাই যেটা উল্লেখ করলেন যে তাদের কেউ যদি প্রতারিত হয়, রিড্রেসাল অনেক মেকানিজম আছে, কিন্তু এখানে আপনি একটু চিন্তা করতে হবে, এখানে পাওয়ার ডিফারেন্সটা যদি দেখেন, আমি যদি একজন ভোক্তা হই আর একজন রিয়েল এস্টেট ওনার, তার সঙ্গে আমার ফাইট কিন্তু অত সহজ না। তো এক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে রিয়েল এস্টেট রিহ্যাবকে প্রাতিষ্ঠানিকভাবে একটা সুশাসিত প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরতে হবে, এবং সেই ক্ষেত্রে তখনই গভর্নমেন্টের ভূমিকাটা বেশি আসে। গভর্নমেন্টকে স্ট্রিক্টলি রেগুলেট করতে হবে টু প্রমোট বিজনেস, মানুষের আবাসনকে সহজতর করার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য না। ভালো মানুষ যাতে আবাসন খাতে ব্যবসা করতে পারে, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে নির্ভয়ে তার পছন্দের ফ্ল্যাট কিনতে পারে, এবং আবাসন কোম্পানি যেগুলো আছে তারা আবাসনের যে প্রোডাক্ট, ফ্ল্যাটের ভিন্নতা, ইনোভেশন নিয়ে আসতে পারে। ফর এক্সাম্পল ধরেন একটা কাপল অথবা একজন গ্র্যাজুয়েট পাশ করে একটা কর্মজীবন শুরু করলো, রিসেন্টলি বিয়ে করলো অথবা বিয়ের আগে, ওনার জন্য খুব বড় ফ্ল্যাটের দরকার নাই। বাংলাদেশে আরবান স্টেজে কিন্তু ফ্যামিলি সাইজ অন অ্যাভারেজ 4.18, 4 জনের অন এভারেজ। তো শুরুতে তার বড় ফ্ল্যাট দরকার নাই, তার জন্য একটা স্টুডিও ফ্ল্যাট অথবা ছোট ফ্ল্যাট হলো হয়, ওখানে খরচও কম আসে, তার জন্য এটা অ্যাফোর্ডেবল হয়। যখন তার ফ্যামিলি সাইজ বড় হবে, তিনি এর সাইডে বিগার সাইজ ফ্ল্যাট অ্যাফোর্ড করতে পারেন, তখন এই ছোট সাইজ ফ্ল্যাটগুলো সেকেন্ডারি মার্কেট হিসাবে আবার ডেভেলপ করতে পারে।
তো এগুলো হলো আবাসন রিয়েল এস্টেট কোম্পানিগুলোকে ইনোভেশনগুলো নিয়ে আসতে হবে। তবে ফান্ডামেন্টাল যে আমাদের জুলাই আগস্টের আন্দোলনের স্পিরিট, সেটা হলো যে আমাদের রাইটস বেস রাষ্ট্র যদি গড়তে চাই, সব মানুষের আবাসনের ব্যবস্থা আমাকে করতে হবে, সেটা সাধ্যের মধ্যে, সেটা নিরাপদ হতে হবে এবং সেটা পর্যাপ্ত হতে সেটার হবে। পদ্ধতিটা কি হতে পারে? সেটা পদ্ধতি হতে পারে, আমার মনে হয় গভর্নমেন্ট থাকবে রেগুলেটর হিসাবে। প্রথমত মার্কেটে যারা ব্যবসা করেন তারা তাদের প্রোডাক্ট নিয়ে আসবে, মানুষ অ্যাফোর্ডেবলিটির উপর ভিত্তি করে এটা পারচেজ করবেন। মার্কেট যেটাকে অ্যাড্রেস করবে না, পার্টিকুলার লোয়ার ইনকাম, সেইখানে গভর্নমেন্টকে ওই গ্যাপটা ফিল আপ করতে হবে। যেমন আমি আপনাকে মুম্বাইয়ের একটা বলি, এখানে সুরক্ষা একটা প্রাইভেট হাউজিং এস্টেট আছে, তারা 7,500 অলরেডি অ্যাপার্টমেন্ট তৈরি করে লো ইনকাম পিপল, দরিদ্র মানুষের জন্য তৈরি করে এটা বিক্রি করেছে। তাদেরকে সরকার যেভাবে ইনসেন্টিভাইজ করছে, প্রণোদনা দিয়েছে যে যারা দরিদ্র মানুষের জন্য ফ্ল্যাট বানাবে তাদেরকে সরকার প্রণোদনা দিবে। যেমন তিনি অন্যান্য কমার্শিয়াল যেসব ফ্ল্যাট করবেন, সেখানে তাকে বেশি সংখ্যক হাই রাইজ বিল্ডিং করার সুযোগ দিবেন। ওনার হয়তো রাজুকের অনুমোদন আছে এখানে 7 তালা, ওনাকে দিবেন 10 তালা করার জন্য। ট্যাক্স রিবেটের সুযোগ আছে, এখানে আছে। আর ঢাকা শহরে গভর্নমেন্ট যেমন বাসান থেকে একটা প্রজেক্ট নেওয়া হচ্ছিল 381 কোটি টাকার, একটা লো ইনকাম হাউজিং পিপলের জন্য 1998 সালে। এটা মুখ থুপ দিয়ে পড়ছে, কারণ ওখানে সুশাসন ছিল না, মিস ম্যানেজমেন্ট। প্রাইভেট যে রিয়েল এস্টেট কোম্পানিকে দিয়েছিল, সে একটা অংশ প্রাইভেটলি বিক্রি করে দিয়েছে, পরে সরকার এটাকে ডিসকার্ড করেছে। আর লো ইনকাম পিপলদেরকে আমরা আসলে ফ্ল্যাট বানিয়ে তাকে ওনারশিপ দিলে উনি আদৌ রাখবেন কিনা সেটাও বিষয় আছে। তা আমার মনে হয় এই ক্ষেত্রে সরকারকে ইনোভেটিভ ওয়েতে চিন্তা করতে হবে। সরকার হয়তো কিছু ছোট ফ্ল্যাট তৈরি করে এগুলা রেন্টাল বেসিসে লো ইনকাম পিপলদেরকে দিয়ে দিতে পারে। আবার এটা যাতে ইনসেন্টিভ না হয় যে গ্রামে সব মানুষ শহরে চলে আসবে, এবং সেটা মার্কেট থেকে একটু এমনভাবে হবে, যেমন ইন্ডিয়াতে, আপনার ভারতে 100 দিনের গরিব মানুষদের একটা কর্মসূচি আছে। তো এই গরিব এখানে যে সে মজুরিটা পায়, এটা মার্কেট মজুরি, বাজারে মজুরি থেকে কম হয়। এটা ওই দরিদ্র মানুষদেরকে পুশ করে, যাতে করে সে নিজের ক্যাপাসিটি বিল্ড আপ করে সে মার্কেটের মজুরি পাওয়ার জন্য উৎসাহিত হয়। তো আমি আবার দরিদ্র মানুষের জন্য এমন ফ্ল্যাট তৈরি করব না যেটার জন্য সে ভালো ফ্ল্যাট নিজে ওন করার জন্য চেষ্টা করবে না। জি, সেই ক্ষেত্রে তো মূল পয়েন্টটা হলো এটাকে অধিকার হিসাবে দেখতে হবে এবং সরকারকে এই খাতে সুশাসন প্রতিষ্ঠার সার্বিক ব্যবস্থা করতে হবে। আর ফাইন্যান্সিংয়ের আরেকটা পয়েন্ট বলে আমি একটু এই পর্বে শেষ করতে চাই। আমরা যারা হাউস ওনার, তাদের সার্ভে করে দেখেছি এদের 61% নিজের ইনকাম অথবা পারিবারিক সঞ্চয় দিয়ে কিন্তু ফ্ল্যাট কিনছে। ব্যাংকের সহযোগিতা নিয়ে ফ্ল্যাট কিনছে মাত্র 11%। তো তার মানে সংখ্যাটা খুবই কম, খুবই নগণ্য। জি আক্তার ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে একটা অভিযোগ আসে, মানে এই যে ফ্ল্যাট বা প্লটের দামের ক্ষেত্রে, বিশেষ করে ফ্ল্যাটের দাম মানে একটা বাবল সিচুয়েশনে মানে অনেক বেড়ে গেছে সাম্প্রতিক বছরগুলোতে। এটা আমরা শুরুতে যেমনটা আলোচনা করছিলাম, মধ্যবিত্তদেরও নাগালের বাইরে চলে যাচ্ছে। মানে এটা কি কারণ, কি আসলে এটার মূল কারণ কি, মোটা দাগে যদি বলেন? এটার মূল কারণটা কিন্তু আমি আপনাকে প্রথমেই শেয়ার করেছি, সেটা হচ্ছে যে জমিটা দামটা হচ্ছে আকাশচুম্বী বাংলাদেশে, স্পেশালি ঢাকা শহরে। এই জন্য তো ঢাকার বাইরে গেলে কিছুটা প্রাইস কম পড়ে। আর রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে সেটা হচ্ছে আপনার সিন্ডিকেট তথা ডলারের দাম, এই দুটো জিনিস আপনার নির্মাণ সামগ্রীর দামটাও বাড়িয়ে দিয়েছে। তো ফলশ্রুতিতে হচ্ছে কি, প্রোডাকশন কিন্তু কষ্টটা বেড়েই যাচ্ছে। তো বাড়লে তো একটা ব্যবসায়ী তার মুনাফা না করতে পারলেও একটা মানে সমান সমান জায়গায় অবস্থান নিতে গেলেও কিন্তু রেটটা বেড়ে যাচ্ছে। এই জায়গাগুলোতে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, সরকারের মনিটর ব্যবস্থাকে জোরদার করতে হবে, ডলার রেটটাকে নামায় আনতে হবে। আপনি দেখেন আজকে ডলারের রেট 128 টাকা চলে গেছে খোলা বাজারে। তো এইভাবে যেটা আমরা 6 মাস আগেও আমরা কিন্তু 111 টাকা, 109 টাকা, 60 টাকার মধ্যে ছিলাম। আমরা 1.5 বছর 2 বছর আগে মাত্র 103 টাকা 4 টাকার মধ্যে ছিলাম। তারপরে সরকারের কাছ থেকে প্রণোদনা ছিল, এখন দুটোই উঠে গেছে। তো সুতরাং এই জায়গাগুলো তো
আমাদের এমনিতে তো এখন তো রডের দাম মনে হয় একটু কম, তো নির্মাণ সামগ্রীর দাম ওঠানামার সাথে কি এই আপনাদের দামটা তো একবার বেড়ে গেলে আর কমে না, মানে এটা আমাদেরও এখন এটা এই প্রচলনটা কোনো চালু মানে হয়ে গেছে। ইতিবাচক প্রভাব যেমন পড়বে দেখেন কিনা আপনি আসলে? সুন্দর একটা পয়েন্ট এখানে নিয়ে এসেছেন, সেটা কি যে এখন অ্যাপার্টমেন্টের দাম কমে না, আসলে না, ঠিক না। আপনি এই মেলাতে যান, আপনি 6 মাস আগে যে রেটটা পেয়েছেন এই মেলাতে গিয়ে দেখবেন যে সবাই রেটটা রিডিউস করে কমিয়ে দিয়েছে। কেন কমিয়ে দিয়েছে? কারণ শুধু রড সিমেন্টের দাম কমেছে দেখে কিছুটা কমাতে পেরেছে। বাকি সামগ্রী, আপনার বিল্ডিংয়ের উপকরণ, এতগুলো উপকরণ আপনি হিসাব করলে আপনি আপনি নিজেও চিন্তা করবেন যে এতগুলো উপকরণ আসলে সবগুলোই আপনার বিদেশ কর্তৃক নির্ভর। আপনি টাইলস আনবেন, আমদানি করতে হবে। আজ টাইলস ফ্যাক্টরি বাংলাদেশে হয়েছে, এটা ভালো। টাইলস ফ্যাক্টরি বাংলাদেশে হয়েছে, কিন্তু অনেক প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু র মেটেরিয়ালসটা কিন্তু বাংলাদেশে নাই, ওগুলো কিন্তু আপনাকে ইম্পোর্ট করতে হয়। সো ইম্পোর্ট বেস যে আইটেমগুলো, এগুলো এখনো নিয়ন্ত্রণহীন, এগুলোর দাম কমছে না। এগুলোর বাইরে যেগুলো আছে সেগুলো দাম কমছে। তো আমরা আহ্বান করবো যে দেশে এরকম আমাদের সাথে এখন পর্যন্ত 200-র উপরে লিঙ্কেজ ইন্ডাস্ট্রি সংযুক্ত হয়েছে, ভবিষ্যতে আরও বাড়বে। এই জায়গাগুলোতে যত বেশি বাড়বে, কম্পিটিশন যত বেশি হবে। এখন রডারের কম্পিটিশন দেখে দাম নামিয়ে দিয়েছে, কালকে আমাদেরও এরকমভাবে আসবে, আমরা দাম নামিয়ে দিব। আমাদের ডেভেলপারদের মধ্যে আজকে রিহাবে কম্পিটিশন হচ্ছে, দাম নামিয়ে দিচ্ছে, প্রণোদনা দিচ্ছে, কেউ উপহার দিচ্ছে। এগুলো তো ভালো দিক। জি, আমরা একদম শেষ পর্যায়ে সিরাজুল ইসলাম আপনার কাছে একদম মানে সংক্ষেপে জানতে চাইবো যে দীর্ঘমেয়াদে এতক্ষণ যে আমরা যেই ব্যত্যয়গুলো বা পরিকল্পনাগুলোর কথা বলছিলাম, সেক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকারের এই সেক্টরে নজর দিলে মানে মোটা দাগে সরকার কি করতে পারে? সরকারকে প্রথমে তার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, রাজুককে শক্তিশালী করতে হবে, এবং ফাইন্যান্সিয়াল যে সেক্টর এটাকে শক্তিশালী করতে হবে। এবং এটার পাশাপাশি সরকারকে যে এখন ড্যাফ নিয়ে যে বিতর্কটা আছে এটা রিজলভ করা উচিত সব স্টেক হোল্ডার সঙ্গে আলাপ আলোচনা করে। এবং এই সবগুলো হবে সরকার বাংলাদেশকে কিভাবে দেখতে চাচ্ছে, বাংলাদেশের শহরকে কিভাবে দেখতে চাচ্ছে। পুরো বাংলাদেশকে দেখতে হবে একটা বডির মতো। আমি বডির একটা অংশকে ভালোভাবে টেক কেয়ার করবো, আরেকটা অংশকে যদি না করি আমার পুরো শরীর অসুস্থ থাকবে। তো সেখানে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তারপর প্রতিষ্ঠান তৈরি করা এবং আর্থিক প্রতিষ্ঠানকে সক্রিয় করা। আর এই তিনটা জিনিস করার ক্ষেত্রে ক্রস কাটিং যে বিষয়টা, সেটা হলো সুশাসন, সেটা হলো আইনের শাসন এবং প্রেডিক্টেবল আইনের শাসন, যে আমি যদি প্রতারিত হই আমি কোথায় কিভাবে কি করতে পারবো, এবং এটাকে ডেমনস্ট্রেট করতে হবে, এটাকে এক্সাম্পল হিসাবে তুলে ধরতে হবে। খাতা কলমে কাগজে থাকলে মানুষকে আস্থায় আনা যাবে। আপনাদের আসলে দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbt.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।